দেখি ভাইয়া শহীদ পরিবারের শুধু একটু প্লিজ শহীদ পরিবারের সবাইকে নিয়ে শহীদ পরিবারের সদস্যরা একটু কান্দি নিয়ে আসেন ভাই। ভাই আমাদের তো স্টলে জায়গা কম, এই জন্য সবাইকে অ্যাকোমোডেট করতে পারতেছি না। এবং এখানে আমাদের শহীদ পরিবারকে সবাইকে একটু সাইড দিতে হবে, একটু। হ্যাঁ, শহীদ পরিবার সবাইকে আনো, সামনে আনো। আসেন আন্টি, একটু দাঁড়ান বাবা। তোমার পিছনে আসুন, পিছনে থাকো। সবাই আসছে? ভাইয়া ভালো আছে? তুমি ভাই মা আঙ্কেল ভাই চাপ দিতে হবে আগে থেকে। আপনারা যারা শুভেচ্ছা। আজকে 21শে ফেব্রুয়ারি আসলে আমরা ঠিক আমাদের 52-তে যেরকম আমাদের বিপক্ষে দাঁড়িয়েছিল, আর সেই স্রোতধারায় 52, 71 থেকে 24 পর্যন্ত এসেছে। এবং আজকে আপনারা খেয়াল করবেন একটা ব্যাপার, যেই হেজিমনির কথা বারবার মাহমুদুর রহমানও নিজে বলেন যে কালচারাল হেজিমনি। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সকালবেলা আমাদের 3জন ভাষা শহীদ যাদের কবর আজিমপুরে আছে, শহীদ বরকত, তারপরে শফিউর রহমান এবং জব্বার, আপনারা খেয়াল করলে দেখবেন যে আজ থেকে 20-30 বছর আগেও বাংলাদেশের কালচার ছিল 21শে ফেব্রুয়ারির দিন সবাই সকালে আজিমপুর কবরে যেত এবং সেখানে শহীদদের কবর জিয়ারত করত। এরপরে শহীদ মিনারে আসতো। গত 20-30 বছর কিভাবে যেন এইখানে যে কবর আছে সেটাই বাংলাদেশের মানুষ ভুলে গেল এবং শহীদ মিনারে যাওয়াটা আমাদের দোষ বলছি, কিন্তু আমাদের কবর জিয়ারত হারিয়ে গেল। আজকে ইনকিলাব মঞ্চ অফিসিয়ালি আমরা আজকে কবর জিয়ারত করতে গেছি এবং আমাদের ভাষা সৈনিকদের কবর জিয়ারত করেছি এবং আমরা বলেছি 52 আমাদের, 71 আমাদের, 24 আমাদের, কাউকে কোনটা খারিজ করা চলবে না নতুন বাংলাদেশে ইনশাআল্লাহ। সুতরাং এবং আপনারা জানেন, আপনার মাহমুদ ভাইকেও একটু মনে করিয়ে দিতে চাই, ওই পাশের পুরো মেলাটা ঘুরে দেখলেন নিশ্চয়ই আপনারা যারা জানেন। এইবার অন্তত 100 নতুন স্টল বরাদ্দ পেয়েছে যারা ফ্যাসিবাদ আমলে এত বড় প্রকাশনী হওয়া সত্ত্বেও তারা স্টল পায় নাই। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম এই যে যেই জুলাইয়ের কারণে সবাই আজকে নতুন বাংলাদেশ আসলো, মাহমুদ ভাই দেশে আসলেন, এত নতুন বড় প্রকাশনী স্টল পেল, আমরা প্রত্যাশা করেছিলাম প্রত্যেকটা স্টলে একটা না একটা কিন্তু জুলাইয়ের স্মৃতি থাকবে, চিহ্ন থাকবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখ নিয়ে বলছি, হাতে গোনা কয়েকটা স্টল ছাড়া আপনি পুরো স্টলে বড় করে আবু সাঈদের ছবি, মুগ্ধের ছবি, আনারের ছবি কিংবা তাদের কোনো স্মৃতি চিহ্ন আপনি পাবেন না। তো সবাই কেউ তো ক্ষমতার ব্যস্ত হয়েছে। ইনকিলাব মঞ্চ ডিটারমাইন্ড ছিল যে নতুন বাংলাদেশের জুলাই নিয়ে তারা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে শুধু জানাই, আমাদের এই স্টলের পিছনে যে ডকুমেন্টেশনটা, এই বাংলাদেশের লাল জুলাই প্রথম গান যেটা বাংলাদেশের সর্বপ্রথম জুলাই নিয়ে করেছে ইনকিলাব মঞ্চ, গানটা আমি লিখেছিলাম, নাট্যকার বান্না ভাই সেটা করেছেন, অস্ট্রেলিয়ান অ্যাক্টিভিস্ট রাহাত শান্তনু ভাই গেয়েছেন। আমরা এই পুরো স্টলে সারাদিন ধরে আমাদের 17 মিনিটের ডকুমেন্টেশন এবং আমাদের গান বাজাই। দ্বিতীয়ত আমরা এখানে দেখেন এই যে মগটা পানি লাগবে পানি, আমরা এটা কেন করেছি? আমরা চেয়েছি কর্পোরেট হাউসগুলো যতক্ষণ না পর্যন্ত জুলাইকে স্টাইলে, ফ্যাশনে, ট্রেন্ডে পরিণত করতে পারবে ততদিন পর্যন্ত জুলাই বাঁচবে না। আপনি আমরা গতকালকে দেখলাম এই যে 21শে ফেব্রুয়ারি নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা কর্পোরেট হাউস কিন্তু চমৎকার ব্যানার বানিয়েছে, ফটোকার্ড বানিয়েছে, তার 100 ভাগের 1 ভাগও কিন্তু জুলাইকে নিয়ে তারা কেউ বানাচ্ছে না। সুতরাং আমরা এই পানি লাগবে পানি মগ করবার মানে হলো আমরা তো কোনো বিজনেস করছি না। এইটা দেখে কর্পোরেট হাউসগুলো, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো উদ্বুদ্ধ হোক যে এইগুলোকে বিজনেস আনতে হবে। আমরা এরকম এরপরে দেখেন এই জিনিসটা আপনারা খুবই আইকনিক, এই যে খুনি হাসিনাকে রাজু ভাস্কর্যে প্রথম দিন সবাই জুতা লাগিয়ে দিয়েছিল, এটা তো ঐতিহাসিক ব্যাপার। আমরা ইনকিলাব মঞ্চ থেকে মাহমুদ ভাই এই যে এইটা 1000 কপি একসাথে করে প্রথম দিন 500 কপি ফ্রি দিয়েছি এবং সবাই ডাইনি, এটার নাম দিয়েছি আমরা ডাইনি বিন। এবং সবাইকে শর্ত হলো সবাই তাদের বিনে লাগিয়ে তারপরে ছবি ফেসবুকে আপলোড করবে এবং এইটা মানুষ প্রচুর নিচ্ছে। আমরা আমাদের গান এরকম 6টা স্টিকার বানিয়েছি। আমরা স্কুলে বাচ্চারা, কলেজ, ইউনিভার্সিটিতে এই স্টিকারগুলো নিয়ে ইনশাআল্লাহ সবাই জানাচ্ছে। তো আপনাদেরকে শুধু জানাচ্ছি, আমাদের এখানে আমরা 10টা স্লোগান, যেমন বাংলা ব্লকে ধামার পেটাক মাল্লু কেনে, এইরকম 10টা স্লোগান দিয়ে চাবি রিং বানিয়ে
বানিয়েছি, ব্যাচ বানিয়েছি। শুধু কথা, স্টাইলে, ফ্যাশনে, ট্রেন্ডে যতভাবে জুলাইকে ফুর্তি করা যায়। ইভেন আমরা এখানে শাড়ি রেখেছি কোনো ব্যবসার জন্য না, আমাদের বোনেরা শাড়ি কিনে নিচ্ছে, শাড়ির আঁচলে লেখা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার বাটা মান্ডুকের এই দোকানে শাড়িতে লেখা, এরপরে ক্যানভাসগুলো লেখা। তো আজকে আমরা যে কাজটা আপনাদের করতে চাই, খুবই আফসোস নিয়ে বলি ভাই, আজকে সকালে আমরা বুয়েটের সামনে থেকে যখন আজিমপুর কবরস্থানে যাচ্ছিলাম, সকালে দিয়ে দেখে বুয়েটের সামনে প্রত্যেকটা গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, একটা গ্রাফিতিও নাই, নিচে যেগুলো ছিল। তা আমাদের মনে হয়েছিল কেউ না কেউ এই কাজটা ডকুমেন্টেশন করতে হবে। আমরা এই গ্রাফিতিগুলোকে সংরক্ষণ করবার জন্য 1 মাস আগে একটা সার্কুলার দিয়েছিলাম বড় করে, যে সারা বাংলাদেশের গ্রাফিতিকে আমরা একটা ডকুমেন্টেশন করব। 2000-এর অধিক গ্রাফিতি আমাদেরকে মানুষ পাঠিয়েছে, যেহেতু 2500-এর বেশি, যেহেতু একই ধরনের গ্রাফিতি সারা বাংলাদেশে হাজার হাজার করা হয়েছে, তাই সমস্ত গ্রাফিতি থেকে একটা দুইটা রেখে আমরা এই যে আমাদের জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র এই বইটা আজকে মোড়ক উন্মোচন করবেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। বইটা তুলে দিবেন আমাদের শহীদদের মায়েদের হাতে। শুধু এই কথাটা বলে রাখি, দেখেন আজকে কোথাও গ্রাফিতি নাই, এই দায় কি শুধু ইনকিলাব মঞ্চের, এই দায় কি শুধু মাহমুদুর রহমান আর আমার দেশের যে জুলাইকে বাঁচিয়ে রাখবে? কেন আজকে এই শত শত স্টলের মধ্যে আরো এরকম 50টা স্টল কেন হলো না যারা শুধু জুলাই ফেরি করবে? এটা আমরা আপনাদেরকে জানাতে চাই। তো আপনাদেরকে ঘোষণা দিয়ে রাখছি, আমরা আজকে জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র, আমরা এক্সপার্টলি গাইল বলছি, কারণ খুনি হাসিনাকে বাংলাদেশের ছাত্র জনতা যেই ভাষায় বলেছে, এটা শ্লীল অশ্লীলতার প্রশ্ন না, এটাই আমাদের মুক্তির মহাকাব্য। সেই মুক্তির মহাকাব্য যেখানে মানুষ বলেছে হাসিনা, এই কথাকে আমরা পোট্রে করেছি এবং এটাকে আমরা ভয় করি না ইনশাআল্লাহ। সুতরাং এই গাইড সমগ্র মাহমুদুর রহমান গ্রাফিতি ও গাইড সমগ্র মোড়ক উন্মোচন করবেন। সাথে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা আরেকটা ইনিশিয়েটিভ নিয়েছি, জাতিসংঘ 114 পৃষ্ঠার যেই রিপোর্ট দিয়েছে খুনি হাসিনা এবং আওয়ামী লীগ সম্বন্ধে, এখন পর্যন্ত কেউ অনুবাদ করবার উদ্যোগ নেয় নাই। ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে অনুবাদের কাজ শুরু করেছে, প্রায় 80% অনুবাদ ডান হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি মেলার শেষ দিকেই সেই আমরা ডকুমেন্টেশনটাকে আপনাদের সামনে আনবো। এবং আজকে আর একটা কাজ ঘোষণা করছি, আগামী 1 মাসের মধ্যে এই জুলাইয়ের যত হাজার হাজার ছবি, আইকনিক ছবিগুলোকে জেলা উপজেলা বিভাগ ভাগ করে আমরা এটাকে নাম দিব জুলাই অ্যালবাম নামে, সেটাকে আমরা আপনাদের সামনে আনবো। আপনাদের কাছে আমরা শুধুই দোয়া চাই, আমরা ভাই বোনেরা না খেয়ে না ঘুমিয়ে এখানে কাজ করছি, আমরা যেন ক্লান্ত না হয়ে যাই, লোভে যেন আমাদেরকে না পেয়ে বসে। ইনসাফের পথে যদি কেউ সরে যায়, মাহমুদুর রহমান যেরকম সাহসের শির দ্বারা হয়ে বেঁচেছিলেন, তার ছোট ভাইদেরকেও যেন আল্লাহ সেই সাহসের উপরে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আপনাদের কাছে দোয়া চাই। সুতরাং মাহমুদ ভাই এখন কিছু বলবেন এবং তিনি এটা মোড়ক উন্মোচন করবেন শহীদ পরিবারদেরকে নিয়ে, এরপর আমরা তাদের হাতে এই গ্রাফিতি এবং গাইড সমগ্র তুলে দিতে চাই। লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, শহীদের রক্ত, বিরাজতে দেব না, শহীদের রক্ত, বিরাজতে দেব না, শহীদের শরণে, ভয় করি না মরণে, শহীদের শরণে, ভয় করি না মরণে, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, গোলামিনে আজাদি, আজাদি আজাদি, রশি লাগে রশি নে, হাসিনারে ফাঁসি দে, হাসিনারে ফাঁসি দে, রশি লাগে রশি দে, রশি লাগে রশি নে, হাসিনারে ফাঁসি দে, সাহসের অপর নাম মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান, সাহসের অপর নাম। শুকরিয়া, মাহমুদ প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইনকিলাব মঞ্চকে অভিনন্দন জানাচ্ছি এমন একটি অসাধারণ উদ্যোগ নেওয়ার জন্য, কারণ আমরা কোনোভাবে আমাদের মহান জুলাই বিপ্লবের স্মৃতি ভুলে যেতে পারি না। এবং আজকে আমি নিজেকে অত্যন্ত গর্বিত করতে পারছি যে আমি আজকে এটা আমার জন্য একটা সৌভাগ্যপূর্ণ, কারণ এই শহীদদের রক্তত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলা একাডেমির কারণ এর আগে আমরা যারা বাংলাদেশের পক্ষের ন্যারেটিভের লোক, তারা শহীদ মিনারে তারা এই বাংলা একাডেমিতে তারা প্রবেশ করতে পারে না। তো আজকে আমরা বাংলা একাডেমিতে প্রবেশ করেছি। আজকে ওসমান হাদি এবং তার সহকর্মীরা, আমার পুত্র কন্যা তুল্য, এরা আজকে এক বিপ্লবের আওয়াজ তুলেছে। সেই বিপ্লবের প্রধান স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, এবং তার জবাব তারা দিয়ে দিয়েছে যে এটা সবসময় ঢাকা থাকবে। তো এখানে যে একটা প্রশ্ন আজকে উত্থাপন করেছে আমাদের ওসমান হাদি, যে আমাদের কর্পোরেট হাউসগুলো সেভাবে আমাদের
এই মহান শহীদদের তুলে ধরছে না। এবং গতকাল 21শে পদক প্রদান অনুষ্ঠানে 21শে পদকপ্রাপ্ত জনাব শহীদুল আলম তিনিও একটা কথা বলেছিলেন, যে তিনি বলছিলেন যে আমি জানি না ভবিষ্যতে আমরা এই শহীদদের কবর কোথায় এগুলো স্মরণে রাখবো। আমি আমার দেশ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে একটি আমার তরফ থেকে একটি কমিটমেন্ট জানাতে চাই, একটি প্রতিজ্ঞা জানাতে চাই যে আমার দেশ পত্রিকা যতদিন প্রকাশিত হয় এবং মাহমুদুর রহমান যতদিন জীবিত থাকে ততদিন জুলাই শহীদদের ভুলতে দেওয়া হবে না। আমার পত্রিকা জুলাই শহীদদের এবং এই কাজ আমি রেখে যাব। এবং আজকে যে আপনারা এই ধরনের যে অসাধারণ কাজ করেছেন, সংকলন করেছেন, সেটা মরহুম মোচনে আমাকে আহ্বান জানিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ এবং আমি এখন আপনার প্রিয় সন্তানকে আপনার শিশু সন্তানকে আপনার হাত থেকে নিতে নামা যায়। আপনার সঙ্গে থাকা বিশেষ করে মোবাইল মনিটর এবং যে বইগুলো কিনবেন সেই ব্যাগটি সাবধানে রাখুন আপনার চশমা এবং ঘড়িও এবং সঙ্গে ফোন। এবং এই উৎসব করেছে এবারের পোস্টার বয় দেবাশিস চক্রবর্তী, তিনি আমেরিকা থেকে এই পোস্টার করে পাঠিয়েছেন আমাদের জন্য। আমরা একটু কাইন্ডলি শহীদ পরিবারদের ব্যাগগুলো দাও সবার কাছে, আমরা সবার হাতে একটু এটার মধ্যে বই আছে সবার শহীদ পরিবার। হ্যাঁ বইটা একটু সবাইকে যদি বের করতেন সবার ব্যাগ দাও। তুমি নাফিসের সেই রিক্সা আমরা কোনোদিন ভুলবো না। নাফিসের আপনি একটু বইটা কাইন্ডলি ধরবেন, সবাই এরপর ধরবে, আমরা একটু ছবি তুলবো। সামনে বইটা একটু ব্যাগ থেকে সবাই খুলবেন প্লিজ। শহীদ পরিবারের সবাই আপনাদের জন্য আরো কিছু গিফট দিয়ে আছে, আমাদের সব জুড়ে নিয়ে। আসেন 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 দেখি এক আন্টি আরেকটু বইটা উপরে তুলেন, একটু সবাই বইগুলো হাতে তুলি। এই যে জুড়ে গ্রাফিতিও গাছ সমগ্র, এবং এখানে প্রায় 400-র মতো আমাদের গ্রাফিতি সংকলন করেছি সারা বাংলাদেশ থেকে, 2,500 যেগুলো একটা করে রেখেছি সবগুলো থেকে। এবং আশা করি আপনারা এগুলো এটাই সারা বাংলাদেশের চিত্র আপনারা ধরতে পারবেন। আপনাদেরকে ওয়াদা দিচ্ছি অতি সত্তর আমরা জাতিসংঘের যে প্রতিবেদন সেটার অনুবাদ আনবো, এবং তারপরে আমরা সব ছবি নিয়ে জুলাই অ্যালবাম নামে ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত ছবির সংকলন করব। সবাই যদি ভুলে যায়, মাহমুদ ভাই যেরকম বলেছে আমাদের জুলাই শহীদকে বলতে দিবে না, তার ছোট ভাইয়েরা বোনেরা আমরা ইনকিলাব মঞ্চ থেকে প্রতিজ্ঞা করছি ইনশাল্লাহ আমাদের জানের বিনিময় হলেও আমরা জুলাই বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের শহীদ পরিবার যারা এসেছেন সকলের জন্য অনেক শুকরিয়া, তাদের জন্য আমরা ছোট ছোট কিছু গিফট দেওয়ার চেষ্টা করেছি, তারা কষ্ট করে আসেন। আমাদের কাজ হলো সামনে রমজান, সামনে ঈদ, আমাদের ঈদে কোনো শহীদ পরিবার যেন বুঝতে না পারে তার সন্তানটা, তার ছেলেটা, তার মেয়েটা আজকে নাই। আমরা এখানে যত মানুষ আছি প্রত্যেকে শহীদ পরিবারের আর একটা ছেলে মেয়ে হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ, দাঁড়াবো না ইনশাল্লাহ। মাহমুদ ভাইকে অশেষ শুকরিয়া আজকে আসার জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি একটু কাইন্ডলি, এই স্টলে যা কিছু বিক্রি হয় এখানে কোনো প্রফিট করা হয় না, সামান্য যা লাভ থাকবে সবকিছু শহীদ পরিবারের জন্য প্রফিট করা হবে, সেটা আমরা ঘোষণা দিচ্ছি। আমরা এখানে সকল প্রফিট শহীদ পরিবারকে দেবো। হ্যাঁ প্লিজ এবার একটু আনছি, আনতে ঘুরিয়ে বেশি আসেন প্লিজ। এইবার আমাদের শহীদ পরিবারের একজন আনতে একটু কথা বলবেন প্লিজ। আমি উত্তরা থেকে আমরা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম।
যেদিন মুগ্ধ মারা গেল সেই রাস্তার অপোজিটে আমি ছিলাম, যেদিন নাইমা সুলতানা মারা গেল তার পাশে ছিলাম, আর যেদিন শহীদ জাবির সবচেয়ে ছোট সেও উত্তরাতে, এবং আমরা জায়গাটা ক্রস করে যখন আমরা গণভবনে ঢুকে বেরোচ্ছি তখন আমরা খবর পেলাম জাবির ঘটনা। আপনারা সবাই জানেন জাবির সবচেয়ে ছোট, উত্তরাতে সবচেয়ে বেশি নৃশংস। উত্তরা একটা ভদ্র এলাকা, আমাদের বাংলাদেশের বাইরে আমার ভাই বোন এরা ফোন করতো যে বা উত্তরের মতন একটা ভদ্র জায়গায় কখনো এরকম মারামারি কথা না, অথচ এখানে সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি খুন হয়েছে। এবং এখানে বাসা নাইমা সুলতান একমাত্র সে তার মা তাকে বাইরে যেতে দেয়নি, কিন্তু সে রংপুরের মাধ্যমে সে বিভিন্ন জায়গায় পোস্ট করেছে, পানি বিতরণ করেছে, এবং এটা যারা ভাইরাল হয়েছে যে গ্রুপ থেকে ওকে দেখে টার্গেট করে তাকে গুলি করা হয়েছে। প্রতিটা শহীদ আপনারা দেখবেন খুবই ট্যালেন্ট, ওরা সব ট্যালেন্ট যদি করে যেভাবে শহীদ সাংবাদিক না পারবেন উনি কিন্তু আমার আপন মানুষ। তো তখন যেরকম বুদ্ধিজীবীদেরকে করেছে ঠিক এখানেও সেটা করেছে। তো সব প্রতিটা বাচ্চারা মানে বাংলাদেশ থেকে ট্যালেন্ট বাচ্চাগুলোকে নিয়েছে, কিন্তু এখনো কেন তাদের বিচার হয়নি? নাইমার ভিডিও ফুটেজ পুরাটাই আছে, পুরাটাই কিন্তু আমাদের চোখে আছে, তারপরেও তাকে ধরা হয়েছে। ইভেন যে কোরাই ফেলছে আশুলিয়াতে, এবং তিনি ধরিয়ে দেওয়া হয়েছে, ধরিয়ে দেওয়ার পরেও কিন্তু বিচার হয়নি। আমি সত্যি সেই সাহসী নিই, একে নিয়ে আমি কাজ করি, এবং আমি এদেরকে নিয়ে একটা অনেক ডকুমেন্টারি করছি দেশে বিদেশে, এগুলো হচ্ছে। এখন আমরা এত শক্তি, আর মাহমুদ ভাইকে তো আপনারা দেখছেন কিভাবে রক্তাক্ত করেছে, তখন তারা আমাদের কি রক্তাক্ত করেছে যে আমরা প্রতিটা মানুষ কেটেছি, কিন্তু উনি বেঁচে আছে। উনি এটা আসতে পারলো কেন? এই 24-এর আমাদের আন্দোলনের জন্য। তাদের বিচার কেন আপনারা করতে পারতেছেন না? আমি এই আন্দোলনকে বলি, কালকে যে চুপুর বিচার চাই গেল সেখানে আপনারা কেন বলেন না? 12টা 1 মিনিট থেকে আমাদের অনেক ভাই বোনরা গিয়েছে, আপনারা যদি সবাই মিলে যান চুপুর কথা কিভাবে না করে? তাহলে কেন চুপ করে? এখন সবাই বলবেন দফা 1 দাবিয়ে চুপুর পদে, এছাড়া তো আবার বলছে হাসু গেছে যেদিকে চুপ যাবে সেদিকে, এছাড়া তো হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ না কোনো বিচার হবে না। যে আমাদের আতঙ্কে আছে যে আমাকে বলা হয় আপনি বক্তব্য দেবেন যে হেজাব দিয়ে সেখানে যায় চেঞ্জ করে ফেলবেন, এটা কি সম্ভব? আমার কি কোটি কোটি হেজাব আছে? আমি সব জায়গায় আমি বক্তব্য দিই। তো এখন আমাদের যে কোনো সময় আমাদের মেরে ফেলবে। আমরা মৃত্যুর আগে আওয়ামী লীগ আবার আসবে, আমি চাই সকলকে শহীদের জন্য সবাই আন্দোলনে আবার একটা গর্জে উঠবে। এই যে এখানে ঢাকাবাটালি যে রাজুভাস করে কিন্তু 1 সপ্তাহ থেকে ওরা অনশন করতেছে, প্রথমে বিএনপি ছাত্রদলের 2 জন, তারপরে ছাত্র জনতা কর্মী, সেখানে যায় একসাথে মুখ করে, কেন হবে না? অবশ্যই বিচার হতে হবে। আমি সর্বোপরি সবাইকে মঙ্গল কামনা করছি, এবং মাহমুদ ভাইয়ের বইয়ের এখানে আসতে পারে আমরা অত্যন্ত গর্বিত মনে করছি শহীদ পরিবারের সবাইকে নিয়ে। তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ইনকিলাব মঞ্চকে অনেক ধন্যবাদ আন্টি। আমি আপনাদেরকে একটা জিনিস শুধু দেখাতে চাই, আপনারা গ্রাফিতি সমগ্র আমরা ইন্ট্রোটা কিভাবে নিয়েছি দেখেন, জুড়ে গ্রাফিতি ও গায়ে সমগ্র আপনি খুলেই যেটা দেখবেন যে সর্বপ্রথম এই আইকনিক ছবিটা, এটা নতুন বাংলাদেশের, এটা দিয়েই শুরু হবে এই ডাইনি বিনে, এইটা দিয়ে। এবং আপনাদেরকে জানাই বইয়ের প্রথম ফ্ল্যাপে দেখেন শহীদ আনাস আমাদের জন্য যে চিঠি লিখে গিয়েছিল, একটা ক্লাস 9-এর ছেলে যা লিখেছে, এটা আমাদের মহাকাব্য। এবং আনাস যে কিছু বানান ভুল করেছে সেটাকে আমরা শুদ্ধকরণ করতে চাইনি, এই শুদ্ধকরণ অশ্লীলতা। সুতরাং শহীদ আনাসের সেই চিঠিকে আমরা একদম প্রথম ফ্ল্যাপে দিয়ে দিয়েছি, ও যেরকম দিয়েছে ইনভার্টেড কমা দিয়ে আমরা সেরকম দিয়ে দিয়েছি। আমরা শেষের ফ্ল্যাপে এসে আমরা ইনকিলাব মঞ্চের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে দেখেন এই যে সেই শহীদ ইয়ামিন এপিসি থেকে ফেলে দিচ্ছে, এবং সেই পরিবার মাহমুদ ভাইয়ের সাথে দেখা করেছিল। এরকম নির্মমতা তো নাই, আপনারা খেয়াল করেছেন কিনা? ছেলেটাকে ফালানোর পরেও বেঁচে ছিল, ওকে তখনও ট্রিটমেন্ট দিলেও হয়তো বেঁচে যেত। এর মতো তো নির্মমতা নাই। আমরা দ্বিতীয় ফ্ল্যাপে সেই গ্রাফিতিটি রেখেছি, এটা ছবি না, এটা গ্রাফিতি। এবং তারপরে প্রত্যেকটা ছবি আমরা সারা বাংলাদেশ থেকে প্রত্যেক জেলা থেকে হিসাব করে 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 রেখেছি। আপনাদের জন্য শুধু আমাদের একটা অনুরোধ, আমরা প্রথমে 500 কপি ছেপেছি, আগামী 28 তারিখের পর যেন একটা কপিও না থাকে। সারা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে এই গ্রাফিতি সমগ্র একটা করে পৌঁছাতে হবে ইনশাআল্লাহ। আপনাদের অফিসে আপনারা একটা করে সামনে রাখবেন। এইটা 1 টাকাও এখানে কোনো প্রফিট নাই। এইখানে যেই টাকা খরচ হওয়ার পরে 50 টাকা বেশি নেওয়া হচ্ছে, এই স্টল খরচের পরে যা থাকবে সব আমরা শহীদ পরিবারের জন্য ইফতারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কিন্তু
প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা ডেস্কে, অফিসে, কর্পোরেট হাউসে একটা করে গ্রাফিতিও গাইড সংগ্রহ থাকতে হবে। এরপরে জুলাইয়ের অ্যালবাম থাকতে হবে, খুনি হাসিনা সম্বন্ধে যে জাতিসংঘের রিপোর্ট সেটা থাকতে হবে। এবং মাহমুদ ভাইয়ের কাছে আমরা এই বই দিয়ে দিব, আমরা যেন আবার সবাইকে গিয়ে দেখতে পাই, রিসিপশনে ঢুকলেই যেন এই বই দেখতে পাওয়া যায়। ইনশাল্লাহ আমরা সেটা মাহমুদ ভাইকে এখন ছাত্র জনতার পক্ষ থেকে অ্যাসাইনমেন্ট দিলাম। ঠিক আছে, আরেকটা কথা বলি, ও বলেছে যে 500 কপি সে ছাপিয়েছে। 28 তারিখের পরে যত কপি থেকে যাবে সেটার গ্রাহক আমি যত কপি থেকে যাবে। তাইলে আমরা আরো অনেক সবাই ফেলবো। আচ্ছা ভাই, আপনারা বই নিয়ে আসছেন মনে হয়, ভাই এই পাশে যেতে পারবেন না? আপনাদের কাছে রিকোয়েস্ট স্যার যেন সর্বোচ্চ একটা পায়, এর বেশি যেন না পায়। আচ্ছা মাহমুদ ভাই, ওই পাশে যত আপনিটা কপি থাকুক আমার ভাই আপনার ওই পাশে যে চার তিনি একটা হলো ওই পাশে আরো মাহমুদ ভাই দুইটা বই তুলবার কথা। একটা হচ্ছে সাংস্কৃতিক স্বৈরাচার মোকাবেলায় নির্বাচিত প্রবন্ধ আল মাহমুদের বাঙালি মুসলমানের শত্রু মিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাই একটু প্লিজ বলুন। কারণ আল মাহমুদ আপনারা জানেন যে বাঙালি মুসলমানের জন্য তিনি একটা ন্যারেটিভ তৈরি এবং আল মাহমুদ বাংলাদেশের দুই, আমি মনে করি একেবারে নির্মোহভাবে যতটুকু আমি কবিতা বুঝি, আমি কবিতা খুব কম বুঝি আগেই বলে দিই, কিন্তু যতটুকু আমি কবিতা বুঝি, যতটুকু আমি লিটারেচার পড়ার চেষ্টা করেছি, বাংলাদেশের দুই শ্রেষ্ঠতম কবির একজন হচ্ছেন আল মাহমুদ, একজন শামসুর রহমান আর একজন আল মাহমুদ। কিন্তু শামসুর রহমান যে পরিমাণ নাম করতে পেরেছেন বাংলাদেশের এক ধরনের ন্যারেটিভের জন্য, তার 100 ভাগের 1 ভাগ সম্মান আল মাহমুদ পান নাই। কারণ জুলাই বিপ্লবের আগ পর্যন্ত বাংলাদেশের মালিকানা দিল্লির ন্যারেটিভের যে সংস্কৃতির যে শক্তি, তাদের কাছে বাংলাদেশের সংস্কৃতির মালিকানা ছিল। সেই মালিকানার পরিবর্তন হয়েছে জুলাই বিপ্লবের পরে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই কারণেই জুলাই বিপ্লবের পরে আল মাহমুদকে পড়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইয়াং জেনারেশনকে বলবো, আপনারা আল মাহমুদকে পড়ুন, আল মাহমুদের সাহিত্য চর্চা করুন এবং আল মাহমুদ যে সম্মান পান নাই বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এবং বিগত 53 বছরের ন্যারেটিভের কারণে যে সম্মান তিনি পান নাই, জুলাই উত্তর বাংলাদেশে আমরা নতুন ন্যারেটিভ নির্মাণ করছি এবং সেই ন্যারেটিভ নির্মাণে যিনি প্রধান ভূমিকা পালন করবেন তিনি মরহুম আল মাহমুদ। কাজে এই বই আজকে উন্মোচন করতে পেরে আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। আপনারা বেশি বেশি করে আল মাহমুদের চর্চা। এই বইটার একটা মিনিট বলছি। আল মাহমুদের আমরা আসলে তিনি যদি কবি না হতেন, শুধু প্রাবন্ধিক হিসেবে অনেক বড় প্রাবন্ধিক হিসেবে নাম করতেন। ওনার প্রবন্ধগুলো এত সমৃদ্ধ। তো এটার মধ্যে আল মাহমুদের যে আমাদের সাংস্কৃতিক যে লড়াই, মাহমুদ ভাই সেদিনকেও বলেছিলেন, আমাদের রাজনীতিটা হবে এখন সাংস্কৃতিক পাটাতনের উপরে দাঁড়িয়ে। আর আল মাহমুদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশের সংস্কৃতির প্রতিষ্ঠার জন্য অনেক বড় লড়াইটা করেছেন। সুতরাং এই প্রবন্ধগুলো, যেই প্রবন্ধগুলো অনেকের চোখের সামনে আসে নাই, অমূল্যায়িত ছিল, এইখানে এই প্রবন্ধগুলো সংকলন করা হয়েছে। আমরা মহিম মাহফুজ ভাই অত্যন্ত কষ্ট করে এটা সংকলন করেছেন। মহিম মাহফুজ ভাইকে বলতে চাই, আমরা যেহেতু সাংস্কৃতিক লড়াইটাই করছি, এই বইটার কয়টা কপি আমাদের এখানে দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আমরা ওখানে যারা আসবে, মাহমুদ ভাইয়ের যে বইগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায়। আপনারা জানেন মাহমুদুর রহমানের যে 3-4টা গুরুত্বপূর্ণ বই, ওই যে আমাদের এখানে ওই যে আছে সিলেক্টেড এডিটোরিয়াল, তারপরে গুমের জননী, এই সব বইগুলো আমাদের কাছে আছে। গতকালকে মধ্যে অনেক প্রেসেন্ট করেছি আমরা। তো এইগুলো মাহমুদ ভাইয়ের বইগুলো এখানে পাবেন। তো আপনাদেরকে অনেক শুকরিয়া। একটা বই আছে, একটু মাহমুদ ভাই 1 মিনিট করে দিবেন, স্টাডি অফ জার্নালিজম, গোলাম রহমান দুর্জয়। এই ভাই আসেন একটু পাশে। হ্যাঁ, ওই পাশেই করবার কথা। তো আদর আসেন, আব্দুল বলেন। আব্দুল ভাই বলেন। আমি তো অনেক বললাম। আচ্ছা, এখানে এই সাইডে একজন আছেন, এই সাইডে একজন, আপনি একটু সাইড দেন, এই একটু সাইড দেন, এই সাইডে একজন আছেন, আন্টি একটু সাইডে। স্টাডি অফ জার্নালিজম, আমি মনে করি এটা একটা চমৎকার বই। কারণ যারা সাংবাদিক হতে চান তাদের অন্তত একেবারে প্রাথমিকভাবে এই বইটা পড়া আবশ্যক। এইটা পড়ে নিয়ে আপনারা জার্নালিজম সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। এবং আমি মনে করি দুর্জয় একটা খুব ভালো কাজ করেছে যে জার্নালিজমের উপরে একটা বই লিখেছে। তবে জানি না এটা একটা বাংলা নতুন ট্রেন্ড কিনা যে বাংলা বইয়ের নাম ইংরেজিতে দেওয়া। এটা একটা নতুন ট্রেন্ড হতে পারে যে বাংলা বইয়ের নাম ইংরেজিতে দেওয়া হয়েছে। তো হতে পারে, এটা কোনো সমস্যা দেখি না আমি। বইটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই এখানে যেমন ধরেন
সাক্ষাৎকার গ্রহণের নিয়ম এবং বিভিন্ন বিষয়ে ও লেখার চেষ্টা করেছে। এক তদন্তমূলক প্রতিবেদন খালি প্রাথমিক শিক্ষা হিসাবে এটা একটা জানার জন্য ভালো শিক্ষা হতে পারে। আমি আশা করি যে এই বই মেলায় ভালো বিক্রি হবে যারা সিরিয়াস বই পড়তে চান। ধন্যবাদ। একটু ধরবেন বইটা, একটু ধরবেন একটু আমাদের দিকে, একটু ধরেন। উল্টাইছে না, ঠিক আছে, দুর্জয় ভাই আপনারটা উল্টাইছে। লেখকের বই উল্টা। ওকে, তো মেলার শেষ দিন পর্যন্ত ইনকিলাব মঞ্চ এখানে আছে। 10 টাকা থেকে শুরু করে কাজ সমগ্র 500 টাকা পর্যন্ত এখানে জিনিসপত্র আছে। একটা করে জুলাইয়ের আলামত আপনারা নিয়ে যাবেন এবং শাড়ি যদি কেউ নেন ভাবিদেরকে দিল্লি না ঢাকা পাড়ের লেখা এটাও নিয়ে যাবেন। মাউন্টের কাছে ভাই কপি দিয়েছি? না না না, এইটা আমরা আমার কাছে দিয়েছি, টাকা আমরা পরে নিব। আপনার লাইফ মেম্বার হইতে হবে, আমরা ফর্ম নিয়ে যাব। আমরা আর একটা ভালো কথা বলি, ইনকিলাব মঞ্চ লাইফ মেম্বার নিচ্ছে 1000 টাকা করে ফি লাইফ মেম্বার। এবং অনেকে এসে জিজ্ঞেস করে যে লাইফ মেম্বার হলে সুবিধা কি দিবেন। যাবেন তাদেরকে বলে যে সুবিধা তো দিবি না, বরং প্রচুর অসুবিধা পাবেন, কারণ এরপর থেকে আমাদের কোনো ক্রাইসিসে পড়লে আপনাদেরকে ডিস্টার্ব করবো। আপনাদেরকে জানাই রাখি, এই কথা শুনেও অন্তত 30 জন তারা এসে আমাদের লাইফ মেম্বার হয়েছেন। সুতরাং আপনারা যারা লাইফ মেম্বার হতে চান, আমাদের এখানে ফর্ম দেওয়া আছে, আপনারা পূরণ হতে পারবেন। আর আমার দেশে আমরা এক লিস্টে পাঠাই দিব, সবাই ফর্ম করবে আর আমাদেরকে পুরো পাঠাই দিব। না, এই বইটা আমি টোকেন কিনছি অন্যদের উৎসাহের জন্য। আর পরবর্তী তাহলে প্রথম কপিটা আমরা মাহমুদ ভাইয়ের কাছে সেল করলাম ইনশাআল্লাহ। জীবনাও নাফিসের মা আন্টি আমাদেরকে একটা বই, এটা নাফিসকে নিয়ে বের হয়েছে ওই পাশে, যে মুক্তির চার প্রান্তে যে ছবি কথা বলে, এই ছবিটা দেখেছি, আইকনিক ছবি। এই বইটা ইনশাআল্লাহ আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন, ও পাশে জলদিতেও পাওয়া যাবে। আপনারা প্লিজ কোনো চিন্তা ছাড়াই জুলাই নিয়ে যে বইগুলো বের হয়েছে আপনারা তাদেরকে পৃষ্ঠপোষকতার জন্য হলেও কিনবেন। আপনাদেরকে শুনবেন।